ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি প্রফেসর হুসনেরা খাতুন। আশা করি ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করছো। তোমরা ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছো নিশ্চয়ই। যে যেভাবেই আছো সেই অবস্থা থেকেই বিভিন্ন ভ্যাকসিন দেওয়ার জন্য উৎসাহিত করবে। আমি তোমাদের সেকেন্ড ইয়ার অনার্সে দীর্ঘদিন অ্যানাটমি পড়াতাম। এই বছর বিভিন্ন কারণে তোমাদের সঙ্গে আমাদের দেখা হয়নি বা ক্লাস নিতে পারিনি। তোমাদের ক্লাস নিয়েছেন শারমিন সুলতানা ম্যাডাম, খুব ভালো পড়ান, নিশ্চয়ই তোমরা খুব ভালো পড়েছো বা বুঝতে পেরেছো। তারপরেও আমি যেহেতু দীর্ঘদিন অ্যানাটমি পড়াই, আমার একটা ইচ্ছা যে তোমাদের পুরো সিলেবাস নিয়ে একটু কথা বলবো এবং চেষ্টা করবো আজকে তোমাদের সিলেবাসটা শেষ করে দেওয়ার জন্য। আর সেকেন্ড ইয়ার অনার্স দিয়ে অ্যানাটমি আর ক্লাস হবে না। যাই হোক, আমি চেষ্টা করব তোমাদের পুরো সিলেবাসটা জানি। আমি বুঝতে তোমরা হয়তো বা বুঝেছো যে কিভাবে তোমাদের শারমিন আপা খুব ভালো পড়ান, উনি খুবই ভালো পড়িয়েছেন। আর আশা করি তোমরা খুব ভালো বুঝতে পেরেছো। যাই হোক, প্লান্ট অ্যানাটমির ক্ষেত্রে তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটা সম্পর্কে আমি একটু আলোচনা করব। নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে সেল এন্ড সেল ওয়াল। আমরা আগে বলছি যে সমস্ত ছেলেরা ইন্টারমিডিয়েটে ক্লাসগুলো বোটানি ক্লাস বা বোটানি সাবজেক্টটা খুব ভালো করে পড়েছো, তোমাদের সেকেন্ড ইয়ার অনার্স এর যে অ্যানাটমি এবং ইন্টারমিডিয়েট ক্লাসের অ্যানাটমি সেম, শুধু একটু ডিফারেন্স, একটু অ্যাডভান্স। সব ভিতটা ইন্টারমিডিয়েট যদি তোমরা ভালো করে পড়ো, তোমাদের কিন্তু অনার্স এর অ্যানাটমি বোঝার বেশি একটা অসুবিধা হবে না। দুই একটা টপিকস শুধু তোমাদের এক্সট্রা রয়েছে, আর বাকি সবগুলোই তোমরা ইন্টারমিডিয়েটে যদি এই চ্যাপ্টারটা বাদ না দিয়ে পড়ো, তাহলে তোমরা ওই জিনিসগুলোই আবার আমরা পাবো, বারবার এই জিনিসগুলোই পাবো। আরেকটা কথা, বোটানি পড়তে গেলে আমাদের প্লান্টের অ্যানাটমি জানতে হবে। অ্যানাটমি না জানলে আমরা কিন্তু উদ্ভিদ সম্পর্কে বুঝতে পারবো না। উদ্ভিদ এবং প্রাণীর কি পার্থক্য এবং উদ্ভিদের বিভিন্ন ফিজিওলজি, যেমন আমি তোমাদের থার্ড ইয়ারে ফিজিওলজি পড়াই, ফিজিওলজির সঙ্গে অ্যানাটমির অনেক সম্পর্ক রয়েছে। অ্যানাটমি যদি ভালো না বুঝতে পারো, ফিজিওলজিও বুঝতে পারবে না। সুতরাং আমি এই জন্য তোমাদের সেল এন্ড সেল ওয়াল তোমরা ইন্টারমিডিয়েটও পড়েছো। আমি এই সমস্ত জিনিসগুলো আমি তোমাদের সিলেবাস কেন শেষ হয়নি, শেষ কতটুকু বাকি রয়েছে, আজকে আমি সেইটুকু দেখানোর জন্য তোমাদের ক্লাসে, আমি অনলাইন ক্লাসে এসেছি। যাই হোক, যে সেল এন্ড সেল ওয়াল, আমি অবশ্যই জানি সেল কাকে বলে, সেল ওয়াল কাকে বলে, টিস্যু কাকে বলে, টিস্যু তন্ত্র কাকে বলে আমরা জানি। আমি তাও একবার তোমাদের বলছি যে সেল কাকে বলে। তোমার ছেলেরা জানো যে সেল মানে জীবের গাঠনিক উপাদানকে বলা হয় কোষ বা সেল। কিন্তু আরেকটা জিনিস আছে, সেল মানে সেল মেমব্রেন দ্বারা আবৃত থাকবে। তবে আমরা যেমন ভাইরাস কিন্তু কোষীয় না। কেন কোষীয় না? তার যে গঠন প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। কিন্তু সেল বলতে সেল মেমব্রেন থাকবে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেল মেমব্রেনের বাহিরে এক্সট্রা একটা জড় কোষ প্রাচীর থাকবে। সুতরাং আমরা বুঝতে পারছি যে সঙ্গে সঙ্গে তোমরা একটু বুঝতে পারো যে সেল এবং সেল মেমব্রেন মানে সেল ওয়াল এবং উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে কি পার্থক্য। এখন দেখো এখন আমি আগে বলি সেল। তাহলে কতগুলো সেল যখন একটা নির্দিষ্ট স্থানে থেকে তার নির্দিষ্ট কাজ সম্পন্ন করে, তখন তাকে বলা হয় টিস্যু। এবং কতগুলো টিস্যু নিয়ে যখন একটা নির্দিষ্ট কাজ নিয়োজিত থাকে, তাকে বলে টিস্যু তন্ত্র। খুবই দ্রুত পড়াবো এবং তোমাদের সিলেবাস কেন এত শেষ হয় না, আজকে শেষ করে দিব। যাই হোক, সামারাইজ করবো আমি। সেল ওয়াল কোষ, টিস্যু এবং টিস্যু তন্ত্র, কতগুলি টিস্যু তন্ত্র নিয়ে গঠিত হয় একটা অঙ্গ। এবং
কতগুলো অঙ্গ নিয়ে একটা প্লান্ট গঠিত হয়, যেমন পাতা, ফুল, ফল, মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল ইত্যাদি অঙ্গ। এবং এই অঙ্গগুলো আমি আগে বলেছি যে এক একটা পার্ট আমাদের অবশ্যই অ্যানাটমি জানতে হবে। তাহলে পার্টের মধ্যে কি দ্বারা গঠিত, ইউনিট গুলো, এবং কোষ কাকে বলে এবং কতগুলো কোষ একত্রিত, তাহলে সমস্ত ক্রিয়াকাণ্ড, ফিজিওলজিক্যাল রিয়াকশন গুলো কোষের ভিতরে সংগঠিত হয়। উদ্ভিদের সমস্ত জৈবিক ক্রিয়াকাণ্ড গুলো কোষের ভিতরে সংগঠিত হয়। এবার এই কোষগুলোর ভিতরে কিভাবে সংগঠিত হয়, ওই যে কোষের ভিতরে জৈবিক ক্রিয়াকাণ্ড মানে ফিজিওলজি, কোষের ভিতর ফিজিওলজি, আমি তোমাদের ফিজিওলজিও পড়াই। এই কোষগুলো দুই সাধারণত আমরা কার্যকারিতার উপর ডিভিশনের উপর ডিপেন্ড করে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা মেরিস্টেমেটিক টিস্যু আর একটা হলো ভাজক টিস্যু, একটা স্থায়ী টিস্যু, পার্মানেন্ট টিস্যু। আমি আবার বলছি, ইন্টারমিডিয়েটে যারা পড়ছো তাদের কিন্তু এই জিনিসগুলো পড়ার দরকার নাই, শুধু ইন্টারমিডিয়েটের বইগুলো একবার দেখলেই হয়ে গেল। একবার যদি তুমি, আমি তো ক্লাসে বলে দিই ছেলেদের যে হোম ক্লাস দিতাম, যখন আমরা ক্লাস নিয়েছি, কলেজে ক্লাস নিতাম ক্লাসরুমে, তখন তোমাদের কিন্তু বলতাম যে তোমাদের কিন্তু হোমওয়ার্ক আছে, আমি 1 মাস পরে একটা পরীক্ষা নিব, কারণ তোমরা সেল পড়েছো, সেল ওয়াল পড়েছো, ইন্টারমিডিয়েটে টিস্যু পড়েছো, বিভিন্ন ধরনের টিস্যু কয় ধরনের এগুলো পড়েছো, যে টিস্যু কয় ধরনের এবং টিস্যু গঠন ধরে কোন টিস্যু কি ধরনের, এগুলো আমরা কিন্তু ইন্টারমিডিয়েট পড়েছি। যেমন ভাস্কুলার টিস্যু সিস্টেম এন্ড ফাংশন, 2 নম্বর হলো ভাস্কুলার টিস্যু সিস্টেম বা পরিবহন টিস্যু তন্ত্র। তারপরে আছে সেকেন্ডারি গ্রোথ, প্রাইমারি স্ট্রাকচার, উদ্ভিদের এই স্ট্রাকচার প্রাথমিক অবস্থার যে স্ট্রাকচারটা তাকে বলা প্রাথমিক স্ট্রাকচার বা প্রাইমারি স্ট্রাকচার। স্টেম তাকে বলে, তোমাদের আমি ফার্স্ট ইয়ারে যখন একটা ক্লাস নিতাম, 2টো ক্লাস নিতাম, প্রথম 2 দিন ক্লাস নিতাম শুধু উদ্ভিদের উপরে, উদ্ভিদ কি মানে কয় ধরনের এবং প্লান্ট ডাইভার্সিটি মানে এই যে কোষগুলো কোষীয়, অকোষীয় এবং মাইক্রোস্কোপিক, আলট্রা মাইক্রোস্কোপিক, ম্যাক্রো, মাইক্রো, এগুলো অনেক যারা ক্লাস করেছো তারা জানো, ওগুলো নিয়ে কিন্তু ডিটেইলস আলোচনা করতাম আমি 2টো ক্লাসে, শুধু উদ্ভিদ দিয়ে, যাতে তোমরা ভবিষ্যৎ বোটানিস্ট। সুতরাং বোটানিস্টদের আমার বোটানির বেসিক জিনিসগুলো অবশ্যই জানতে হবে, বেসিক জিনিস না হলে আমরা বোটানিস্ট হতে পারবো না। তো হঠাৎ করে যদি একটু বলে দিবে পাতা, তোমাকে যদি বলে একটা ভাইভাতে যদি পাতার সংজ্ঞায়িত করো, পাতা তো সবাই, একটা ছোট বাচ্চা 2 মাসের বাচ্চাও একটা গাছের পাতা দেখে বলবে পাতা এটা, আর তাহলে ওই ছোট বাচ্চার সঙ্গে একটা বোটানিস্টের পার্থক্যটা কোথায়, আমাদের সেটা জানতে হবে যে ছোট বাচ্চার সঙ্গে ওই তোমার যে তুমি যে বোটানিস্ট, তাহলে তোমার ওই পার্থক্যটা আমরা কিভাবে করবো সেটা নিয়ে আমি আগে সিলেবাস কথা বলি, তারপর তোমাদের যে জিনিসগুলো বেসিক জিনিসগুলো আমি জানি তোমার ম্যাডাম খুব সুন্দর করে পড়িয়েছেন এবং তোমরা বুঝেছো, তোমাদের সিলেবাসও শেষ হয়েছে। তারপর আমি একটা ক্লাস নেওয়ার আগ্রহ এই কারণে যে আমি দীর্ঘদিন তোমাদের এই অ্যানাটমি পড়াতাম। আচ্ছা, যাই হোক, ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার মানে পরিবহন টিস্যু এবং পরিবহন টিস্যু তন্ত্র, দুটো কিন্তু আলাদা। টিস্যু এবং টিস্যু তন্ত্র আমি পড়াবার সময় এটা নিয়ে আলোচনা করব। এটাই কিন্তু তোমাদের মেইন টিস্যু, পরিবহন টিস্যু এবং টিস্যু তন্ত্রই কিন্তু পুরা এটার মধ্যে রয়ে গেছে। তুমি যদি বুঝতে পারো তাহলে উদ্ভিদের অ্যানাটমি, যেমন মূল এবং কাণ্ডের মধ্যে পার্থক্য, অন্দর গঠনগত, কাণ্ড এবং পাতার অন্দর গঠনগত এবং এদের পরিবহন টিস্যু কি, এবং তোমাদের আজীবন ভাইভাতেও এগুলো জিজ্ঞেস করবে, তোমাদের যে ভাইভা হবে ভাইভাতে ওগুলো জিজ্ঞেস করবে। যাই হোক, ভাস্কুলার টিস্যু মানে পরিবহন টিস্যু, পরিবহন টিস্যু কোনটি তোমরা ভাস্কুলার টিস্যু জানো, আমি পরে আসতেছি, এগুলো নিয়ে আমি একটু কথা বলবো। নর্মাল সেকেন্ডারি গ্রোথ কি, তাহলে সেকেন্ডারি গ্রোথ আমি এখন বলি পার্মানেন্ট মেরিস্টেমেটিক টিস্যু, ভাজক টিস্যু। এই ভাজক টিস্যু, যে টিস্যু বিভাজিত হতে পারে তাকে বলা হয় ভাজক টিস্যু। এই ভাজক টিস্যু তৈরির বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, আমি দেখেছি তোমাদের ম্যাডাম ভালো করে পড়িয়েছেন। পার্মানেন্ট টিস্যু, তাহলে টিস্যু 2 ধরনের, পার্মানেন্ট যে টিস্যু প্রাথমিকভাবে তৈরি হয় কোথা থেকে, ভাজক টিস্যু থেকে, তারপরে সে বিভাজিত হওয়ার ক্ষমতা কি করে নষ্ট হয়ে যায়, হ্রাস পায় বা বন্ধ হয়ে যায়, ক্ষমতা লোপ পেয়ে যায়,
তখন আবার ক্ষমতা থাকে না, স্থায়িত্ব অর্জন করে, তাকে বলা হয় স্থায়ী টিস্যু। স্থায়িত্ব অর্জন করে আর বিভাজিত আবার আবার যখন প্রয়োজন হয়, তখন কিন্তু সেকেন্ডারি, তাহলে মেরিস্টেমেটিক টিস্যু দুই ধরনের, একটা হলো প্রাথমিক মেরিস্টেমেটিক টিস্যু, একটা হলো সেকেন্ডারি মেরিস্টেমেটিক। প্রাথমিক মানে জন্মসূত্রে ভ্রূণ থেকে যখন যে টিস্যুগুলি তৈরি হয়, যে টিস্যুগুলি বিভাজিত হয়, এবং বিভিন্ন মতবাদ রয়েছে, তোমরা পড়েছো, কারণ আমি তো এক ক্লাসে তো কিছু পড়াতে পারবো না, একটু জাস্ট টাস্ক গুলো দিয়ে যাচ্ছি। যে সেকেন্ডারি টিস্যু, ওই ভাজক টিস্যুগুলো বিভাজিত হওয়ার পরে যখন স্থায়িত্ব অর্জন করে বা স্থায়ী টিস্যু তৈরি করে, স্থায়ী টিস্যু আবার কি করে, কখনো কখনো তার প্রয়োজনের জন্য, উদ্ভিদের নিজের প্রয়োজনের জন্য বিভাজিত হওয়ার ক্ষমতা অর্জন করে, তাকে বলা হয় সেকেন্ডারি, মানে দ্বিতীয় স্টেপে যখন হয় তখন তাকে বলে সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু বা গৌণ ভাজক টিস্যু। তাহলে ভাজক টিস্যু আমি কেন আসছি, আমরা এখানে আমাদের লাগবে, এই প্রত্যেকটা এর সঙ্গে ইন্টাররিলেটেড। তাহলে কি হলো ভাস্কুলার পরিবহন টিস্যু, তাহলে ভাস্কুলার টিস্যু পরিবহন টিস্যু। তারপর প্রাইমারি স্ট্রাকচার, প্রথম যে অবস্থান তৈরি করে উদ্ভিদের স্ট্রাকচারটা, তাকে বলা হয় প্রাইমারি স্ট্রাকচার। একটা গাছকে যখন ভাজক টিস্যু করে, একটা তোমার গাছ থাকলো, আমি এগুলো একে দেখাবো পরে। একটা গাছ আমি যখন একটা সিড লাগালাম, তখন ওখান থেকে একটা গাছের কি প্রথমে কি সুর, তোমরা তো জানো যে উদ্ভিদের বায়বীয় অংশকে বলা হয় সুর, কাণ্ডের যে বায়বীয় অংশ তাকে বলে সুর, রুটকে বলে জিওট্রপিজম, ফটোট্রপিজম, জিওট্রপিজম, তোমরা পড়েছো এটা। জিওট্রপিজম, জিও মানে ভূমির দিকে ধাবিত হবে, কে সাধারণ মৌলের নেচার হলো ভূমির দিকে ধাবিত হওয়া, আর কাণ্ডের নেচার হলো সাধারণত আবার রূপান্তরিত অবস্থায় কিন্তু আছে কাণ্ড, সেটা আমরা অন্য দিকে। সাধারণত ভূমি থেকে ফটো মানে আলোর দিকে যখন ধাবিত হয় তাহলে ফটোট্রপিজম। তাহলে স্টেম বা শুটের নেচার হলো আলোর দিকে ধাবিত হওয়া, রুটের জিওট্রপিজম মানে মাটির নিচের দিকে ধাবিত হওয়ার নেচার হলো মাটির দিকে ধাবিত হওয়া। এখন যে ওই স্টেজ ভ্রূণ থেকে দেখে যার স্ট্রাকচারটা, সেটাকে বলে প্রাথমিক। ওই প্রাথমিক স্ট্রাকচারটা যখন কি করে একটা ভাজক টিস্যু, শীর্ষস্থ ভাজক টিস্যু, ওইগুলো পড়াচ্ছে ম্যাডাম, খুব ভালো করে পড়েছেন, আমি অত কিছু পড়াবো না। অবস্থানের উপর ডিপেন্ড করে ভাজক টিস্যুকে ক্লাসিফিকেশন করেছেন উনি। কারণ তাহলে অবস্থান কোথায়, সাধারণত ভাজক টিস্যু থাকে তিন ধরনের, একটা হলো শীর্ষস্থ ভাজক টিস্যু, তোমরা পড়েছো, শীর্ষ মানে কি, যে ভাজক টিস্যুকে শীর্ষে অবস্থান করে এবং কাণ্ডকে মূলকে লম্বা করে। তাহলে লম্বা করতে যদি লম্বা হতে থাকে, তাহলে কি হয়, লিকলিক হয়ে যাবে। লিকলিকে হলে কি, ওই গাছটা কি করবে, ঝরে যাবে, পড়ে যাবে, অথবা সহজেই বাতাসে ভেঙে যাবে প্রাকৃতিক ভাবে। তারপর ফুল হবে, ফল হবে, গাছ হবে, শাখা হবে, এগুলোকে ধারণ করার জন্য তার তো ক্ষমতা দরকার। তখন গাছ তো সে ক্ষমতা নিতে পারবে না, কারণ সে লম্বা হচ্ছে শুধু। সেই জন্য প্রাকৃতিক ভাবে ওই কোষগুলো, স্থায়ী টিস্যু কোষগুলো বিভাজন ক্ষমতা অর্জন করে কি করে আবার বিভাজিত হয়ে সেকেন্ডারি গ্রোথ তৈরি করে। এই যে নর্মাল সেকেন্ডারি গ্রোথ কিভাবে হয় সেটা আমি তোমাদের বলবো, একটু বলবো, বেশি বলতে পারবো না, একটু বলবো। সেকেন্ডারি গ্রোথ এটাকে বলা হয় সেকেন্ডারি। তার মানে পাশে যে বৃদ্ধি করে, মোটা করে, যেমন পাশে এটাকে গাছকে যদি আমি করা, এখানে এই যে এখানে ব্যাসার্ধ, এটাকে আমি বৃত্ত যখন আঁকি ব্যাসার্ধ দিই না, এখানে যে এই যে পাশে এটা চারদিকে যদি বৃদ্ধি হয়, তাহলে চারদিক থেকে মোটা হয়। তাহলে ওটা কিভাবে হয় সেটা আমরা বলবো, তাকে বলা হয় সেকেন্ডারি গ্রোথ। তাহলে নর্মাল, এটা নর্মালি হতে পারে, কখনো নর্মাল হওয়ার জন্য কতগুলি স্টেজ আছে, আমি তোমাদের দেখাবো। তাহলে সেকেন্ডারি গ্রোথ ইন ডাইকট, দ্বিবীজপত্রী উদ্ভিদের স্টেম আছে এবং রুট আছে, এগুলো তোমাদের ম্যাডাম নিশ্চয়ই পড়িয়েছেন, উনি অনেকগুলো ক্লাস নিয়েছেন, অবশ্যই পড়িয়েছেন। ডাইকট রুট মানে কিভাবে হয়, ডাইকট, মনোকট, এদের ডাইকট এবং মনোকটের মধ্যে পার্থক্য, মূল এবং কাণ্ডের মধ্যে পার্থক্য আমি স্টেপ বাই স্টেপ, এটা আমি যখন তন্ত্র পড়াবো, ভাস্কুলার বান্ডল পড়াবো, ভাস্কুলার বান্ডল সিস্টেমটা ভাস্কুলার বান্ডল,
যখন পড়াবো তোমাদের আমি এক্ষুনি দেখাই দিচ্ছি। আচ্ছা, তা অ্যানোমোলাস মানে অস্বাভাবিক বর্ণবৃদ্ধি। নর্মালি যে গ্রোথটা, এই যে নর্মালি যে গ্রোথটা হবে সেটা যদি একটু ব্যতিক্রম হয়, অস্বাভাবিক হয়, এইসব অস্বাভাবিক হয় কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে হয়, কারণ বিভিন্ন কারণে হতে পারে। যে সেকেন্ডারি গ্রোথের জন্য যে স্টেজগুলো থাকে সে একটা যদি ব্যতিক্রম হয় তখনই তাকে বলা হয় অস্বাভাবিক বর্ণবৃদ্ধি। রোড অ্যান্ড স্টেম ট্রানজিশন, আমি এই দুটো নিয়ে আলোচনা এবারে কথা বলবো তোমাদের। এই যে ভাস্কুলার বান্ডেল, এখন হলো যে স্টোমাটা, এটাও আমাদের লাগবে। আমি যদি ওই জিনিসগুলো একটা সঙ্গে আরেকটা, স্টোমাটা পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র কোথায় থাকে, এর কাজ কি, এর ফাংশনটা কি, পত্ররন্ধ্র কয় ধরনের হতে পারে, বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হতে পারে। সাধারণত পত্ররন্ধ্রটা থাকে কোথায়, মেনলি আমাদের যে দুইটা গার্ড সেল দ্বারা আবৃত যে একটা ছিদ্র পথ তৈরি করে, গার্ড সেল মানে গার্ড মানে কি রক্ষী কোষ দ্বারা তৈরি করে, এখানে কি কি অক্সিজেন এবং আদার্স জলীয় পদার্থ আদান প্রদানের জন্য প্রাকৃতিক ভাবে একটা পথ তৈরি করে দেয়, রন্ধ্র তৈরি করে দেয়, এটা কেন হয় পত্ররন্ধ্র। এটা বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের, ম্যাডাম নিশ্চয়ই পড়িয়েছেন। এখন এই সেকেন্ডারি গ্রোথের কারণে বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন ওড অ্যানাটমি তৈরি হয়। ওড অ্যানাটমি মানে কি, যে আমরা ভালো কাঠ, খারাপ কাঠ, যেমন আম কাঠ, কাঁঠাল কাঠ, তারপরে সেগুন কাঠ, শাল কাঠ, এই যে এদের মধ্যে যে পার্থক্য, কেন ভালো কাঠ, কেন খারাপ কাঠ, এগুলো নিয়ে নিশ্চয়ই তোমার ম্যাডাম আলোচনা করেছেন। এগুলো নিয়ে আমি ওদিকে আর যাবো না। এগুলো হলো কেন মানে ভালো কাঠ, শরৎকালীন কাঠ এবং বসন্তকালীন কাঠ। বসন্ত মানে কি, যে ভাস্কুলার বান্ডেল, পরিবহন টিস্যু, যে গহ্বর যদি বেশি থাকে তাহলে। এখন দেখো আমি এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। আমি তোমরা একটু দেখো, মেরিস্টেমেটিক সেল মেমব্রেন পড়েছো, মেরিস্টেমেটিক টিস্যু পড়েছো, পার্মানেন্ট টিস্যু করতে গিয়ে আমি একটু কথা বলবো এখানে। আচ্ছা, আমি এটুকু কেটে দিই, তোমরা লিখে ফেলো। এখানে আমি একটু কথা বলি। পার্মানেন্ট টিস্যু ম্যাডাম নিশ্চয়ই পড়িয়েছেন। সরল টিস্যু এবং জটিল টিস্যু দুই ধরনের, একটা হলো সরল এবং জটিল। সরলটা কি সিম্পল টিস্যু, যেটা সেটা হলো কি একই ধরনের কোষগুলো একই ধরনের। জটিল টিস্যু মানে জটিলতা, মানে ফাংশন আলাদা। সরল টিস্যু অবস্থিত যে কোষগুলো দেখতেও একরকম, কাজও একরকম। তোমার ম্যাডাম অবশ্যই ভালো করে পড়িয়েছেন আমি জানি। আর জটিল টিস্যু হলো যে টিস্যুতে অবস্থিত কোষগুলো ভিন্ন ধরনের, কাজও ভিন্ন ধরনের। এদের কাজগুলো ভিন্ন ধরনের, কাজগুলো একই ধরনের না, ভিন্ন ধরনের। এইটা নিয়ে আমি কথা বলবো। এই পার্মানেন্ট টিস্যুতে যে সরল টিস্যু তিন ধরনের। একটা হলো প্যারেনকাইমা, লিখে ফেলো, প্যারেনকাইমা পড়েছো। আমি বলছি যে ইন্টারমিডিয়েটের এগুলো সিলেবাস, ইন্টারমিডিয়েটের সঙ্গে কিন্তু সেকেন্ডারি অনার্সের যে সিলেবাসের অনেকটা মিল আছে, দুই একটা ব্যতিক্রম। যেমন সেকেন্ডারি গ্রোথের ক্ষেত্রে যে অ্যানোমালাস গ্রোথ আবার স্টোমাটা ওদের আছে, কিন্তু তোমাদের একটু ডিটেলস আছে। ম্যাডাম নিশ্চয়ই বলে দিয়েছেন, ডিটেল পড়িয়েছেন। কি সরি, পার্মানেন্ট টিস্যু ক্ষেত্রে সরল টিস্যুর মধ্যে নিশ্চয়ই ম্যাডাম পড়িয়েছেন কি তিন ধরনের। একটা হলো প্যারেনকাইমা, কোরেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। এই কোষগুলো কি রকম, বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু তোমার বেসিক জিনিসগুলো আমাকে জানতে হবে। সেই ম্যাডাম অবশ্যই বলেছেন সরল সজীব মানে জীবন্ত কোষ বলা হয় প্যারেনকাইমা। গোলাকৃতি, সাধারণত গোলাকৃতি বা ডিম্বাকৃতি থাকে। এদের কোষ প্রাচীরগুলো পাতলা, ঘন সন্নিবেশিত, গহ্বরযুক্ত, বড় বড় গহ্বরযুক্ত এবং সাইটোপ্লাজম ঘন। কেন এরা বিভাজিত হয়ে প্রথমে যে কোষগুলো সেটা হলো সরল প্যারেনকাইমা কোষ। তাহলে প্যারেনকাইমা কোষগুলো যদি হয় তাহলে এরকম গোলাকৃতি আমি যদি ধরি, ডিম্বাকৃতিও হতে পারে এবং কোষ প্রাচীর পাতলা, নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজম ঘন। তোমরা এই জিনিসগুলো যদি রাখো, তোমরা যখন প্র্যাকটিক্যাল খাতায় আসবে তাহলে বুঝতে পারবে কখন কোন জায়গাটা প্যারেনকাইমা টিস্যু,
ওখানে কোন কোলেন কাইমা কোন টিস্যু, কোন স্ক্লেরন কাইমা। কোলেন কাইমা টিস্যু হলো ওটাও সজীব কোষ, ওটাও সজীব কোষ, কিন্তু কোষগুলো এখানে দেখো, আমি তোমাদের একটু একে দেখাচ্ছি। আমি বই থেকে কম্পিউটারে দেখায় যেটা, এখানে দেখো এটা সজীব কোষ, এখানে হলো সাইটোপ্লাজম। এখানে দেখো এই যে কোষ প্রাচীরটা মোটা 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 বলতে এই যে কৈরিক অবস্থাগুলো এর রাসায়নিক পদার্থ জমা হওয়ার জন্য এটা কি অসমপূর্ণ। কোলেন কাইমা অসমপূর্ণ, সজীব, নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজমও আছে, কিন্তু কোষ প্রাচীরটা মোটা। কাটছে এই দেখা এর সঙ্গে ডিফারেন্স কি? নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজম ঘন, কোষ প্রাচীর পাতলা, ভেকুল আছে, এখানেও ভেকুল থাকতে পারে কখনো কখনো। আমি জাস্ট বেসিক যে কি ধরনের হবে সেই জিনিসগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো এই যে পেকটিন জাতীয় রাসায়নিক পদার্থ, লিখে রাখো পেকটিন জাতীয় রাসায়নিক পদার্থ। এখানে পেকটিন জাতীয় রাসায়নিক পদার্থ, এই কোষগুলোতে, এই যে কোষ প্রাচীরে এখানে এই যে কোষ প্রাচীর এবং কৈরিক অবস্থাতে বেশি থাকে। এটার মধ্যে কি আছে? পাতলা, এখানে পেকটিন পদার্থ জমা হয় না কোষ প্রাচীর। তাহলে যদি কোষ প্রাচীর একটু মোটা থাকে তাহলে কি করে গাছের কি করবে? গাছের দৃঢ়তা অংশগ্রহণ করবে, গাছে দাঁড়িয়ে থাকতে অথবা গাছের এটা হলো। আর এবার পেকটিন জাতীয় রাসায়নিক পদার্থ লিখেছো। আমি আবার আরেকটা কোষ এখানে আবার একে দেখাই, তোমরা সুন্দর করে রাখবে। আমি জাস্ট তোমার ক্লাসগুলো, আমি সবসময় ক্লাস নিতাম এই ক্লাসগুলো, যেটা দেখতে পারবে না ছেলেরা। ষড়ভুজাকৃতি, এগুলো কিন্তু তোমরা পড়েছো, ম্যাডাম পড়িয়েছে, তারপরেও আমি জাস্ট একটু। এখানে দেখো এটা হলো কোলেন কাইমা, লিখে ফেলো কোলেন কাইমা। এটা হলো কোলেন কাইমা, বাংলা লেখো কোলেন কাইমা, কোলেন কাইমা। এটা হলো স্ক্লেরন কাইমা। যাই হোক স্ক্লেরন কাইমা। এখন দেখো এটা হলো কোষ প্রাচীর। তাহলে এই কোষ প্রাচীর আর এই কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য কি? এটা হলো অসমপুরু, এটা হলো সমপুরু। এটা হলো সজীব কোষ, এটা হলো মৃত কোষ। দেখতে কিন্তু কিছুটা কাছাকাছি, কিন্তু এটার মধ্যে জমা থাকে কি? পেকটিন জাতীয় রাসায়নিক, মানে সজীব কোষের ভিতরে সজীব যে সমস্ত কোষগুলো থাকে, এখানে কোষ প্রাচীরের খাতে কি থাকে? পেকটিন জাতীয় রাসায়নিক পদার্থ। আর এখানে লিগনিন জাতীয় রাসায়নিক পদার্থ। মনে থাকবে লিগনিন জাতীয় রাসায়নিক পদার্থ। এটা সজীব, এটা হলো মৃত। এখন হলো এই স্ক্লেরন কাইমা 5D, বিভিন্ন ধরনের 5D, লম্বা হতে পারে, হতে পারে, বিভিন্ন ধরনের এগুলো ম্যাডাম ভালো করে পড়েছেন। আমার জাস্ট এই কথাটা যে তোমাদের যখন তুমি খাতায় আঁকবে তাহলে ছোট আঁকো আর বড় রাখো। আমি যখন স্ট্রাকচার গুলো দেখাবো তখন এই তিনটার মধ্যে পার্থক্য করতে পারো, কোনটা প্যারেন্ট কাইমা, কোনটা কোলেন কাইমা। তাহলে সরল টিস্যুর ভিতরে 4 ধরনের এই কোষগুলো, এবং কোলেন কাইমা মানে স্ক্লেরন কাইমার মধ্যে যে স্ক্লেরন কাইমার মধ্যে যে পার্থক্যটা আমরা কি করতে পারবো? এখানে হলো কোষ প্রাচীরটা হলো অসমপুরু, এবং কোষ প্রাচীরের ভিতরে কি থাকে? পেকটিন জাতীয় রাসায়নিক পদার্থ। এটা হলো সমপুরু, এটা হলো এর ভিতরে কি থাকে? লিগনিন জাতীয় রাসায়নিক পদার্থ। এটা হলো সজীব, এটা হলো মৃত। তাহলে প্রথম যখন তৈরি হয় স্ক্লেরন কাইমা জাতীয় টিস্যু, তখন সজীব থাকে,
পরবর্তীতে এটা মৃত মৃত থাকে। এবং কোষের ভিতরে যতগুলো মৃত কোষ থাকবে তার কোষ প্রাচীর যে শক্ত মোটা থাকবে যেটা লিগনিন জাতীয় রাসায়নিক পদার্থ থাকবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা পার্মানেন্ট টিস্যু সম্পর্কে কিছুটা জানলাম। এখন দেখো আরেকটু বলবো যে পার্মানেন্ট টিস্যুর ক্ষেত্রে আরেকটা কি আছে, পার্মানেন্ট টিস্যু জটিল টিস্যু। কেন জটিল বলছি? যে এদেরকে গঠনের উপর ডিপেন্ড করে বলা হয় জটিল টিস্যু, কিন্তু কার্যকারিতে ডিপেন্ড করে বলা হয় এটা পরিবহন টিস্যু, কারণ পরিবহন কাজে নিয়োজিত, এজন্য এদেরকে বলা হয় পরিবহন টিস্যু। পরিবহন টিস্যু হলো কি জাইলেম এবং ফ্লেম। ভাইবাতে জিজ্ঞেস করি জাইলেমের কাজ কি, ফ্লেমের কাজ কি, অ্যাক্টিভ পার্ট কোনটা, জাইলেমের অ্যাক্টিভ পার্ট কোনটা, ফ্লেমের অ্যাক্টিভ পার্ট কোনটা। এখন দেখো জাইলেম কেন জটিল টিস্যু, এইটা দেখো, এটা কি, এটা মানে ঊর্ধ্ব দিকে, এটা নিম্ন দিকে। এখন আমি বলছি জাইলেমে কি দিক থাকে চারটা পার্ট, জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম ফাইব্রিল, ট্রাকিট এবং ট্রাকিয়া, তাই না? প্যারেনকাইমা। এখন ফ্লেমে থাকে কি, ফ্লেম সঙ্গীকুশ, সিগন্যাল সঙ্গীকুশ, ফ্লেম ফাইব্রিল, প্যারেনকাইমা, চারটা নিয়ে, এবং চারটার কাজও ভিন্ন ভিন্ন। কি কি বললাম? ফ্লেম সঙ্গীকুশ, সিগন্যাল, ফ্লেম প্যারেনকাইমা এবং ফ্লেম ফাইব্রিল। এখন দেখো ফ্লেমের কাজ কি, আমরা জানি কি জাইলেমের কাজ কি, জাইলেমের কাজ হলো মাটিস্থ পানি এবং খনিজ লবণ। ওই যে আমি বলেছিলাম যে ফিজিওলজির সঙ্গে সম্পর্ক। এখন দেখো পানি পরিবহন মানে কি, ফিজিওলজির ভিতরে। আয়ন পরিবহন মানে কি, ফিজিওলজি। এটা আমরা তোমরা থার্ড ইয়ারে উঠে পড়বে। এই যে আয়ন, মাটিস্থ পানি, খনিজ পানি বা পানি এবং খনিজ লবণ, যার মাধ্যমে বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়, বিভিন্ন অংশে পরিচালিত হয়, যে টিস্যুর মাধ্যমে, সেটা হলো জাইলেম। মনে রাখবে মাটিস্থ। এই জন্য আমি বলছি এটা যদি মাটি হয়, মাটি খেয়ে দিতে দিকে মাটিতে সব কভার করে পুরো গাছকে কি করে পানি এবং খনিজ লবণ সাপ্লাই দেয় কে, জাইলেম। এখন জাইলেমের কয়টা পার্ট বললাম? চারটে পার্ট বললাম, ভেসেল, ট্রাকিট, ভেসেল, ট্রাকিয়া। ট্রাকিট এবং ট্রাকিয়া, ট্রাকিয়া হলো ভেসেল। অ্যাক্টিভ পার্ট কোনটা? ভেসেল। এই ভেসেলে হলো মোটা, মানে বড় বড় গহ্বরযুক্ত, ছোট ছোট গহ্বর, মেটাজাইলেম, প্রোটোজাইলেম। তোমাদের ম্যাডাম অবশ্যই পড়েছেন মেটাজাইলেম এবং প্রোটোজাইলেম। আমি ভাই ভাইকে জিজ্ঞেস করি সবসময় কেন মেটাজাইলেম, কেন প্রোটোজাইলেম, এর উপরে ডিপেন্ড করে কোনটা মূল এবং কোনটা কাণ্ড, পরিবহন টিস্যুর উপর ডিপেন্ড করে। তাহলে মেটাজাইলেম অ্যাক্টিভ পার্ট কোনটা আমি আগে বলেছি। এই যে চারটার মধ্যে অ্যাক্টিভ পার্ট হলো, সক্রিয় অংশ হলো, সক্রিয় মানে পরিবহন কাজে নিয়োজিত যেটা, সেটা হলো কি ভেসেল, জাইলেমের ভেসেল। এই ভেসেলটা যখন বড় গহ্বর যুক্ত হয়, কি বড় মোটা, ভিতরে যে তোমরা যে ড্রিঙ্কস খাও, পাইপটা যদি মোটা হয় তাহলে তাড়াতাড়ি মুখে আসে, চলাচলটা দ্রুত করে, সরু হলে কি আস্তে আস্তে হয়। এরকম যখন বড় গহ্বর যুক্ত ভেসেল থাকে তাকে বলা হয় মেটাজাইলেম। মনে রাখবে মেটাজাইলেম। আর সরু গহ্বর যুক্ত যে ভেসেল তাকে বলা হয় প্রোটোজাইলেম। তাহলে অ্যাক্টিভ পার্ট কি বললাম, যে অ্যাক্টিভ পার্ট হলো ভেসেল, ভেসেলের উপরে ডিপেন্ড করে বলা হয় মেটাজাইলেম বা প্রোটোজাইলেম, যা আমরা মূল এবং কাণ্ডিতে আমরা দেখতে পাবো। আচ্ছা, এখন ফ্লেমের ক্ষেত্রে সঙ্গে অ্যাক্টিভ পার্ট কোনটা? সিগন্যাল। অ্যাক্টিভ পার্ট হলো সিগন্যাল, আর পার্শ্বভাবে অন্যগুলো সহায়তা করে, কিন্তু সক্রিয় অংশটা হলো সিগন্যাল। এই নলের ভিতরে কি চলাচল করে? ওই যে বললাম এদিকে কেন দিয়েছি, নিচের দিকে, মানে উপরে কভার করে নিচের দিকে যায়। কোথায় কভার করে? যে উদ্ভিদের সবুজ অংশে যে খাদ্য প্রস্তুত হয় বা সালোক সংশ্লেষণের পরে যে অংশ, যে খাবার প্রস্তুত হয়, সেই খাবারটা সে বিভিন্ন অংশে পৌঁছে দেয়। এটা হলো কি ফ্লেম টিস্যু। এবং ফ্লেম টিস্যু কোন পার্ট দিয়ে হয়? সেটা হলো সিগন্যাল। এই সিগন্যালের দেখায় এটা কি পরিবহনের কথা, যে প্লেট থাকে বা মাঝে মাঝে প্লেট থাকে, এটা কাজ কি? পরিবহন করা। সেই জন্য এটা যদিও সজীব কোষ, কিন্তু এর ভিতরে নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস কেন? নিউক্লিয়াসের ফাংশন নাই এখানে শুধু
তাহলে তাহলে আমরা যদি বলতে বলি যে এমন একটা কোষের নাম, উদ্ভিদ কোষের নাম বলো যেখানে নিউক্লিয়াস নেই, তাহলে তোমরা বলবে যে সিবনল। সিবনলের মধ্যে নিউক্লিয়াস থাকে না। প্রাথমিক অবস্থায় যখন তৈরি হয় তখন থাকে, পরবর্তীতে নষ্ট হয়ে যায়, দরকার পড়ে না বলে, প্রাকৃতিক ভাবে দরকার নাই বলে ওটা নষ্ট হয়ে যায়। তাহলে আমরা নিচের দিকে কেন আমি এরো দিয়ে দেখালাম, এরো মানে ওইদিকে যাও, তাই না? ওই পাশে এরো মানে ওইদিকে উপরের দিকে দিও, উপরে মানে তাহলে নিচ থেকে উপরের দিকে বিভিন্ন সাপ্লাই দিচ্ছে পানি এবং খনিজ লবণ, এবং নিচের থেকে তৈরি খাদ্য বিভিন্ন অংশ পৌঁছে দিচ্ছে এর ফ্লুয়েম। এবং কেন তাকে তাদেরকে কেন জটিল টিস্যু বলা হলো, যে এটা হলো 4টা কোষ নিয়ে গঠিত, 4 ধরনের টিস্যু নিয়ে গঠিত, এবং 4 ধরনের টিস্যু 4 ধরনের কাজ করে, এই জন্য এদেরকে বলা হয় জটিল টিস্যু। ভাইবাতে জিজ্ঞেস করা হয় যে একটা জটিল টিস্যুর নাম বলো, তোমরা তখন বলতে পারো না, এবং কেন বলা হয় যদি বলো যে হ্যাঁ ম্যাডামের নাম জটিল বলে ফেললাম, যে জালিম এবং প্লেন, তখন কেন জটিল বলা হলো, যে অনেক সময় সব ছেলে, আমার অনেক ছেলেরা পারে, 2-1জন ছেলের হয়তো যারা ক্লাস করো না তারা বলতে পারো না অনেক সময়, কিন্তু মনে রাখবে মেটাজাইলেম, প্রোটোজাইলেম কাকে বলে, জাইলেম জটিল টিস্যু কেন বলা হয়, জাইলেমকে কেন জটিল টিস্যু বলা হয়, প্যারেনকাইমা কোরেনকাইমাকে কেন জটিল বলা, প্যারেনকাইমা স্ক্লেনকাইমা টিস্যু, স্ক্লেনকাইমা টিস্যুটা কি সজীব না মৃত, কোশ্চেন করে কিন্তু জিজ্ঞেস করা হয়। তাহলে এখানে আমরা দেখলাম যে সিবনল অ্যাক্টিভ পার্ট ফ্লোয়েমে, ভ্যাসেল অ্যাক্টিভ পার্ট হলো জাইলেমে। তা এইটা হলো আরেকটু পার্থক্য কি, ভ্যাসেলটা হলো কি মৃত কোষ, আর সিবনলটা হলো সজীব কোষ, তোমরা মনে রাখবে। তাহলে তাদের কোষ প্রাচীর, আমি আগে বলেছিলাম কোষ প্রাচীর কেন লাগবে, তাহলে কোষ প্রাচীর যেটা মৃত হলেই সেটা কি হবে, লিপিড জাতীয় রাসায়নিক পদার্থ থাকবে, আর সজীব হলেই সেখানে পেকটিন জাতীয় রাসায়নিক পদার্থ, এটা মোটা থাকে, প্রাচীরটা মোট, এই জন্য পেকটিন জাতীয় রাসায়নিক পদার্থ। আমরা তাহলে আমরা প্যারেনকাইমা টিস্যু বা পার্মানেন্ট টিস্যু সম্পর্কে কথা বললাম, আমরা বুঝতে পারলাম। এখন দেখো ভাস্কুলার টিস্যু বললাম, জাইলেম এবং ফ্লুয়েম। এখন এই ভাস্কুলার টিস্যু সিস্টেম বা টিস্যু তন্ত্র, আমরা এইটা একটু আমাদের পড়তে হবে। ভাস্কুলার টিস্যু এটা জানলে আমরা সব জানতে পারবো। তাহলে টিস্যু তন্ত্র আমি আগে বললাম যে টিস্যু তন্ত্র, টিস্যু তন্ত্র হলো কতগুলো টিস্যু নিয়ে একটা অঙ্গ গঠন করে, যখন একটা কাজ নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় টিস্যু তন্ত্র। এই টিস্যু তন্ত্রটা 3 ধরনের, উদ্ভিদের ক্ষেত্রে টিস্যু তন্ত্রটা 3 ধরনের। একটা হলো আবরণী টিস্যু তন্ত্র, আবরণ তৈরি করে। একটা আমি যদি একটা গাছ অথবা মূল এবং কাণ্ডকে যদি আমি সেকশন করি, তোমরা যদি প্র্যাকটিক্যাল করো, যখন সেকশন করবে, সেকশন করলে কি হবে, একটা রাউন্ড পাবে না, এইভাবে একটা রাউন্ড পাবে, ট্রায়াল পাবে, তাই না? মূল যদি কাণ্ডকে সেকশন করলে রাউন্ড পাবে, রাউন্ড পালে কি হবে, আমি তোমাদের ম্যাডাম সুন্দর করে ইয়েতে দেখাইছে, জুমে, তাই সে বইয়ের থেকে সুন্দর করে দেখাইছে, আমি এখানে দেখাচ্ছি। তার আবরণী টিস্যু, এখন দেখো সেকশন করলাম, এখানে কি সেন্টার থেকে এই পর্যন্ত, তাই না? এখানে দেখো এটা হলো আবরণ, বাহিরের আবরণ, মূল কাণ্ড পাতা ফুল ফলের যে আবরণ তৈরি করে, বাহিরের যে ঢাকনা, বাহিরের যে কভার আবরণ তৈরি করে, সেটাকে বলা হয় আবরণী টিস্যু তন্ত্র। তাহলে তন্ত্র 3 ধরনের, একটা আবরণী টিস্যু তন্ত্র। তারপরে এই যে কেন্দ্র থেকে পুরো অংশটাকে যে ভরে দেয়, ওই যে তোমরা বিল্ডিং যখন কনস্ট্রাকশনের সময় পিলার তৈরি করে, তখন পিলারের ভিতরে কি করে, সিমেন্ট ভরে দেয়, সিমেন্টটা ভরে দেয়। তাহলে সিমেন্টটা ভরে দিলে কি হয়, পিলারটা কি করে, পুরো পিলারটা কি হয়ে যায়, মজবুত হয়ে যায়, মজবুত থাকে এই পিলারটা। মজবুত থাকলে কি হয়, এখন দেখো এই পুরো অংশটাকে যখন কোষ দ্বারা ভরে দেয়, কোষ ভরে যায়, তখন তাকে বলা হয়, এটাকে বলা হয় ভিত তৈরি করে, বলি এখন বললাম ভিত, ভিত্তি টিস্যু তন্ত্র। এই ভিত্তি টিস্যু তন্ত্রে থাকে বিভিন্ন পার্ট, অংশ থাকে। এটা হলো ভিত্তি টিস্যু তন্ত্রের
এখানে পার্ট থাকে বিভিন্ন, আমি একে দেখাচ্ছি একটু, তোমরা নিয়ে নিবি। এই পার্ট থাকে, এই যে এখানে থাকে মজ্জা। এই পুরাটাকে বলে, এই জায়গাটায় থাকে কি থাকে ভাস্কুলার টিস্যু এবং ভাস্কুলার টিস্যু তন্ত্র। এই তন্ত্র কখন জাইলেম এবং ফ্লোয়েম যখন একসঙ্গে থাকে বা একত্রে, দুটোকে একত্রে বলা হয় পরিবহন টিস্যু তন্ত্র, ভাস্কুলার বান্ডল। দুটোকে একসঙ্গে বলা হয় ভাস্কুলার বান্ডল। এখন দেখো, আমি এখন এই তন্ত্রের মধ্যে আমি তোমাদের একটু পার্থক্য করাই। এই যে পরিবহন টিস্যুর আবরণী টিস্যু তন্ত্র, মূলের ক্ষেত্রে কি থাকে, মূল যেহেতু মাটির নিচে থাকে তার প্রতিকূলতা কম, ঝড় বৃষ্টি কিছু থাকে না, কম বেশি প্রতিকূলতা থাকে না বলে এই উপরে কোনো কভার থাকে না। কিন্তু কাণ্ডের ক্ষেত্রে থাকে